বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। গাজায় হামলার প্রতিশোধ অধিকৃত গোলান মালভূমিতে দখলদার সেনাদের কমান্ড সেন্টারে হামলা হিজবুল্লাহর। এদিকে আন্তর্জাতিক আদালতের প্রতি মার্কিন সিনেটরদের হুঁশিয়ারি, ইসরায়েলকে টার্গেট করলে আমরা আইসিসিকে টার্গেট করব। জানিয়ে দেব আমেরিকা বিশ্বের পরিবর্তিত পরিস্থিতি বুঝতে ব্যর্থ হচ্ছে বলেছেন সাবেক ইউরোপীয় কূটনীতিক। অন্যদিকে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করলেও যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরায়েল, রাফায় হামলা শুরু। এদিকে আবারও উত্তাল ইসরায়েল, পণবন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ থামাতে বলেছে বিক্ষোভকারীরা, নেতানিয়াহুকে বিদায় করার দাবি। জানিয়ে দেব বিশ্বজুড়ে চরম উত্তেজনা, দরজায় করা নাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের। পারমাণবিক অস্ত্রের মহড়ার নির্দেশ দিয়েছেন পুতিন, আতঙ্ক ছড়িয়েছে পুরো ইউরোপ জুড়ে, পাল্টা জবাব দিলেন পুতিন। সবশেষে জানাবো ভারতের তৃতীয় দফা ভোট আজ, যে দুই কেলেঙ্কারি নিয়ে অস্বস্তিতে বিজেপির মোদী সরকার। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো শিরোনাম। এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন ইউক্রেন নিয়ে বিশ্বব্যাপী মাতামাতির কোনো অন্ত নেই। ফিলিস্তিনের ঘুম ভাঙে মৃত্যুর আশঙ্কা নিয়ে অ্যাডলফ হিটলার ৬০ লক্ষ ইহুদি মারার পর তার আত্মজীবনীতে লিখেছিলেন, আমি ইচ্ছা করলে সব ইহুদিদের মেরে ফেলতে পারতাম, কিন্তু কিছু রেখে দিলাম এজন্য যে পরবর্তী প্রজন্ম যেন বুঝতে পারে ওরা কত জঘন্য আর কেন আমি ইহুদি বিদ্বেষী ছিলাম। আমেরিকা ইউরোপের সাহায্য ছাড়া সন্ত্রাসী ইসরায়েল তার অবৈধ অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। আমেরিকা ইউরোপ ভালো করেই জানে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা প্রকাশ্য অপ্রকাশ্য লড়াইয়ে আরবদের কিছুই করতে পারেনি, তাই শেষ পর্যন্ত ইসরায়েলকে তাদের দাবার গুটিয়ে বানিয়ে খেলছে। যুগ যুগ ধরে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েল। ফিলিস্তিনিদের জমি দখল ও হত্যা দুটি ইসরায়েলিদের কাছে ডাল ভাতে পরিণত হয়েছে। ফিলিস্তিনের ব্যাপারে বিশ্বের মানবতাবোধ আর বিবেক কোথায়? বারবার যুদ্ধবিরতির সম্ভাবনা জাগিয়েও এই ইসরায়েলি বর্তমানে বেজন্মা নেতানিয়াহু সেখান থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। তারা চাচ্ছেন পুরো ফিলিস্তিন ভূখণ্ডটাই দখল করে নিতে। আর কত রক্ত, আর কত শিশুর মৃত্যু দেখলে পৃথিবী মানবতা জেগে উঠবে। পৃথিবীতে কত দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয়, ফিলিস্তিনে কেন শান্তিরক্ষী পাঠানো হয় না? গত ৭ মাস ধরে গাজায় যে আগ্রাসন চলছে, ভয়াবহতা এমন পর্যায়ে চলে গেছে যে সেখানে পুরো গাজা উপত্যকাটিকে কবরস্থানে পরিণত করেছে এই দখলদার বাহিনী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল এমনভাবে বোমা হামলা চালিয়েছে, গাজা উপত্যকা মৃত্যুকূপে পরিণত হয়েছে। জল, স্থল, আকাশ থেকে মুহুর্মুহু বোমা, সেখানে ঘরবাড়ি সব ধূলিসাৎ হয়ে গেছে। চারিদিকে শুধুই আর্তনাদ। আপনারা সকলেই জানেন বাইতুল মুকাদ্দাস হচ্ছে ইসলামের প্রথম কিবলা। খ্রিস্টান ইহুদিদেরও আবেগ ও ধর্মীয় আস্থাস্থল রয়েছে এই জায়গাটির প্রতি। রক্তপিপাসু ইহুদিবাদীদের কালো থাবার আঘাতই হয়ে আছে, কাঁদছে আমাদের স্মৃতি বিজড়িত এই পবিত্র ভূমিটি। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ভূমি এবং তা বর্তমানে ইহুদিরা দখল করে রেখেছে। বাইতুল মুকাদ্দাস উদ্ধারে মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। তাই আমাদের জেগে উঠতে হবে এবং ইহুদিবাদীদের করুণ জাতাকলে জর্জরিত হয়ে থাকা আমাদের প্রথম কিবলা আল আকসাকে বাঁচাতে হবে। কেননা মসজিদে আল আকসা আজ কেঁদে বলছে, আমার মুক্তির জন্য আর কি কোনো সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হবে না? ভিউয়ার্স, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। গাজায় হামলার প্রতিশোধ অধিকৃত গোলান মালভূমিতে দখলদার সেনাদের কমান্ড সেন্টারে হামলা চালালো হিজবুল্লাহ। অধিকৃত গোলান মালভূমির ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। এই হামলায় তারা কাতিউসার রকেট ব্যবহার করে। হিজবুল্লাহর দেওয়া একটি সংক্ষিপ্ত বিবৃতির উদ্ধৃতি দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল বলেছে, সোমবার সকালে প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী বাহিনীর ২১০তম ডিভিশনের ঘাঁটিতে হামলা চালায়। গাজা উপত্যকায়
দখলদার সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। এছাড়া ইহুদিবাদী লেবাননের বেকা উপত্যকায় যে আগ্রাসন চালাচ্ছে তারও জবাব দেওয়া হয়েছে। ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে এবং গোলানো মালভূমিতে ব্যাপকভাবে রকেট হামলা চালানো হয়। ইসরায়েলি গণমাধ্যম বলছে লেবানন থেকে রকেট হামলার পর ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। বলা হচ্ছে দক্ষিণ লেবানন থেকে গোলান মালভূমি লক্ষ্য করে হিজবুল্লাহ কমপক্ষে 70টি রকেট ছড়ে এর আগে সকালের দিকে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের পূর্ব অঞ্চলে বিমান হামলা চালায়, এতে অন্তত 3 জন আহত হন। আন্তর্জাতিক আদালতের প্রতি মার্কিন সিনেটরদের হুঁশিয়ারি, ইসরায়েলকে টার্গেট করলে আমরা আইসিসিকে টার্গেট করব। গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর দায়ে ইহুদিবাদী ইসরায়েলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ব্যাপারে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির চিফ প্রসিকিউটর করিম খানকে সতর্ক করে দিয়েছেন 1 ডজন মার্কিন সিনেটর। সোমবার ব্রিটিশ আইনজীবী করিম খানকে লেখা এক কড়া চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন সিনেটররা। তারা চিঠিতে বলেছেন, আপনি যদি ইসরায়েলকে টার্গেট করেন তাহলে আমরা আপনাকে টার্গেট করব। চিঠিতে স্বাক্ষরকারী মার্কিন সিনেটরদের মধ্যে রয়েছেন টম কটন, মিস ম্যাককনেল, রিক স্কট, স্টিভ স্কট, টেড ক্রুজ ও মার্কো রুবিও। হেগ ভিত্তিক আন্তর্জাতিক ফৌজদারি আদালত বর্তমানে গাজা উপত্যকায় ইসরায়েলের সম্ভাব্য গণহত্যা ও যুদ্ধ অপরাধের অভিযোগে তদন্ত করে দেখেছে। পশ্চিমা গণমাধ্যমে ব্যাপকভাবে এই জল্পনা ছড়িয়ে পড়েছে যে ওই আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যুদ্ধমন্ত্রী ইয়াব গ্যালান্ট ও সেনাপ্রধান হার্জি হাভিলির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে। মার্কিন সিনেটরদের চিঠিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, ওই পরোয়ানা জারি করা হলে আইসিসি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে। তারা আরও লিখেছেন, সেরকমটি করা হলে আইসিসি সকল কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং করিম খান ও তার পরিবারের সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। আমেরিকা বিশ্বের পরিবর্তিত পরিস্থিতি বুঝতে ব্যর্থ হচ্ছে বলেছেন সাবেক ইউরোপীয় কূটনীতিক। ইংল্যান্ডের সংবাদ সংস্থা মিডল ইস্ট আই একজন ইউরোপীয় কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমেরিকা বিশ্বের বাস্তবতার সাথে তার সংযোগ হারিয়ে ফেলছে এবং আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বের পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে অযৌক্তিক ও হাস্যকর কথাবার্তা বলছে। ইতালির সাবেক এই কূটনীতিক এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বিষয়ক ইউরোপের সাবেক সমন্বয়কারী মার্কো কর্নেলুস বলেছেন, আমেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটি সম্প্রতি তাদের হুমকি মূল্যায়ন বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তাদের জন্য বিশ্বব্যাপী হুমকির বিষয়টি তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনে সিআইএ, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, ফেডারেলের ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং অন্যান্য সংস্থাগুলোর যৌথ বিশ্লেষণ ও মতামত প্রতিফলিত হয়েছে। আমেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটির প্রতিবেদনের একটি অংশে বলা হয়েছে, আগামী বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক ক্রমবর্ধমান ভঙ্গুর ও গোলযোগপূর্ণ বৈশ্বিক অবস্থার মুখোমুখি হতে যাচ্ছে, যেখানে বৃহৎ শক্তিগুলোর মধ্যে কৌশলগত প্রতিযোগিতা, জাতিগুলোর মধ্যকার চ্যালেঞ্জ আরও তীব্রতর হওয়া, অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল হওয়া এবং আঞ্চলিক সংঘাত বহুগুণে বৃদ্ধি পাবে। এছাড়া চীনের উদ্বেগ ও উচ্চাভিলাষী চিন্তাভাবনা, রাশিয়ার মতো প্রাশ্চাত্যের বড় শত্রুর আগমন, ইরানের মতো কিছু আঞ্চলিক শক্তির উত্থান, বেসরকারি কিছু মিলিশিয়া বাহিনীর উত্থান, আন্তর্জাতিক আইন প্রভৃতি মার্কিন আধিপত্য বা মরলিপনার পথে বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটির ওই প্রতিবেদনে ইরান, রাশিয়া ও চীনকে আন্তর্জাতিক ব্যবস্থা আমেরিকার জন্য বিরাট চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যাই হোক, প্রতিবেদনে এই ধরনের বিশ্লেষণ আশ্চর্যজনক কিছু নয়, কারণ এটি বহু বছর ধরে মার্কিন রাজনীতির মূল মন্ত্র। সমস্যা হচ্ছে প্রতিবেদনটি কোন ধরনের আন্তর্জাতিক নিয়মকানুনের কথা বলছে তা স্পষ্ট নয়। জাতিসংঘের সনদ নাকি মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থায় থাকা প্রপাতগত আইন, তার কোনো কিছুই স্পষ্ট নয়। প্রধান সমস্যা হলো মার্কিন রাজনৈতিক নীতিতে পশ্চিমা অন্য দেশের সাথে তাদের কোনো পার্থক্য নেই এবং আমেরিকার অন্ধ সমর্থকে পরিণত হয়েছে। আর এটাই হচ্ছে পাশ্চাত্যের দেশগুলোর বড় ভুল। যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরায়েল, রাফায় হামলা শুরু। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করার কথা আনুষ্ঠানিকভাবে জানালেও তা গ্রহণ করতে রাজি নয় ইসরায়েল। তারা বলেছে, যুদ্ধবিরতি প্রস্তাবনা ইসরায়েলের মুখ্য দাবি থেকে অনেক দূরে, তবে তারা তারপরেও
তারা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য প্রতিনিধি দল পাঠাবে। সোমবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস জানায়, যুদ্ধ মন্ত্রিসভা হামাসের ওপরে চাপ প্রয়োগের লক্ষ্যে রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযান কার্যকর করতে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। তারা আরো জানায়, ইসরায়েল পণবন্দীদের মুক্তি এবং যুদ্ধের অন্যান্য লক্ষ্য বাস্তবায়নের জন্য হামাসের ওপরে চাপ দিতে অভিযান অব্যাহত রাখবে। বিবৃতিতে বলা হয়, হামাসের সর্বশেষ প্রস্তাবটি ইসরায়েলের মুখ্য দাবিগুলো থেকে অনেক দূরে। বিবৃতিতে একই সময়ে বলা হয়, ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তাবলী হাসিলের জন্য সর্বাত্মক চেষ্টার লক্ষ্যে ইসরায়েল ওয়ার্কিং লেভেলের দল পাঠাবে। এদিকে তেল আবিবে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে পণবন্দী অনেক পরিবারের সদস্যরা বিক্ষোভ শুরু করেছে। তারা ড্রাম বাজিয়ে, বুলহর্ন ফুঁকে এবং আলো জ্বালিয়ে চুক্তিটি গ্রহণ করে তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে। এদিকে ইসরায়েল বাহিনী আইডিএফ জানিয়েছে, তাদের সৈন্যরা পূর্ব রাফায় টার্গেট করে হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। উল্লেখ্য, কয়েক ঘন্টা আগে ইসরায়েল এক ফিলিস্তিনিকে গাজার দক্ষিণে রাফা থেকে সরে যাবার আদেশ দেয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অন্যান্য গুরুত্বপূর্ণ মিত্র রাফা অভিযানের বিরোধিতা করেছে। রাফায় প্রায় 14 লাখ ফিলিস্তিন, যা গাজার মোট জনগোষ্ঠীর অর্ধেক আশ্রয় নিয়েছে। এর আগে যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সম্মতির খবর শুনে রাফায় মানুষ আনন্দে ফেটে পড়ে, এই ভেবে যে হয়তো এখন আর আক্রমণ হবে না। এর আগে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করে হামাস জানায়, ইসরায়েলের সাথে দীর্ঘ 7 মাস ব্যাপী যুদ্ধ স্থগিত করতে তারা মিশরীয় কাতারি যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে। এই গ্রুপ সোমবার এক বিবৃতিতে বলেছে, তাদের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী ও মিশরের গোয়েন্দা মন্ত্রীর সাথে ফোন আলাপে এই খবর জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের দুই দেশ কয়েক মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে আলাপ আলোচনায় মধ্যস্থতা করে আসছে। ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। সূত্র আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল ও ভয়েস অফ আমেরিকা। উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর বিদায় দাবি। পণবন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ থামাতে রাজি নয় ইসরায়েল। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, হামাস সহ গাজাকে ধূলিসাৎ না করা পর্যন্ত এই লড়াইয়ের শেষ নেই। ঘরে বাইরে বিক্ষোভ আন্দোলনের মুখেও নিজেদের অবস্থানে অনড় বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। রাগে ফুঁসছে তার দেশের মানুষ। তেল আবিবের ডেমোক্রেসি স্কয়ারের সামনে জড়ো হন হাজার হাজার মানুষ। তাদের দাবি, হামাসের হাত থেকে ইসরায়েলি পণবন্দীদের মুক্তি চাই, সরকারের বদল চাই। গত এক সপ্তাহ ধরে নেতানিয়াহু বিরোধী আন্দোলন চলছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে আমেরিকা জুড়ে। হাজারো নিষেধাজ্ঞা, সেনা সদস্যদের চোখ রাঙানি উপেক্ষা করে সোমবারও পথে নামেন হাজার হাজার শিক্ষার্থী। তাদের দাবি, ফিলিস্তিনের মুক্তি চাই। সোমবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে ফিলিস্তিন সমর্থকদের সাথে হাতাহাতি হয় পুলিশের। ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে অবস্থান ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। তাদের উঠে যেতে বলে পুলিশ, কথা শোনেনি শিক্ষার্থীরা। 25 জনকে গ্রেপ্তার করা হয়। মার্চ এপ্রিল থেকে এই পর্যন্ত আমেরিকায় 2000-এর বেশি ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবারও ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কেদানে গ্যাস ছুড়ে। অনেক ছাত্রছাত্রীর দাবি, মরিচের গুঁড়ো ছড়িয়েছে পুলিশ। এই ঘটনা প্রথম নয়। শিক্ষার্থীদের অনেকেই এ বিষয়ে মুখোশ পরে বিক্ষোভ দেখিয়েছেন। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য এ নিয়ে দায় এড়িয়ে গেছেন। তাদের বক্তব্য, গ্রেপ্তার হওয়া 25 জনের মধ্যে কতজন তাদের শিক্ষার্থী এ বিষয়ে তারা অনিশ্চিত। এদিকে তেল আবিবের চিত্র ভিন্ন। 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পরে চেঞ্জ জেনারেশন নামে একটি সংস্থা তৈরি হয়েছে দেশটিতে। তাদের নেতৃত্বে সোমবার পথে নেমেছিলেন বিক্ষোভকারীরা। দাবি, হামাসের হাত থেকে ইসরায়েলি বন্দীদের মুক্ত করে আনতে হবে এবং নেতানিয়াহুকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে হবে। পুলিশ তেল আবিবের দুটি গুরুত্বপূর্ণ রাস্তা, বেগিন স্ট্রিট ও কাপলান স্ট্রিটের কিছুটা অংশ বন্ধ করে দেয়। অ্যালায়ন ফ্রিওয়ারের বেরোনোর পথও আটকে দেয়। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়নি, তবে তাতে বিক্ষোভ আটকানো যায়নি। এদিনের বিক্ষোভে হামাসের হাতে বন্দীদের পরিবারের পাশাপাশি যুদ্ধে নানাভাবে ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন, যেমন বার ও উরি হেফেজ্জো। গাজা উপত্যকার কাছে নিরিম এলাকায় বাবা মেয়ের বাড়ি। 7ই অক্টোবরের পরে তারা আর বাড়িতে ফিরতে পারেননি। জনাথন শামরিজের এই অ্যালনকে ভুল করে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী। তিনিও বিক্ষোভে অংশ নেন। হাজির ছিলেন শাপির কলেজের শিক্ষিকা রিবকা নেরিবা বেন। গাজার যুদ্ধে লড়তে গিয়ে গুরুতর জখম হয়েছেন রিবকার ভাই। সকলের দাবি, গণবন্দীদের ফিরিয়ে আনতে হবে, যুদ্ধ থামাতে হবে এবং একই সাথে নেতানিয়াহুকে উচ্ছেদ করতে হবে। সূত্র আনন্দবাজার। যে কারণে হঠাৎ পরমাণু অস্ত্রের মহড়ার নির্দেশ পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র মহড়ার নির্দেশ দিয়েছেন। দেশটির দক্ষিণ সামরিক জেলার
ক্ষেপণাস্ত্র বিষয়ক বাহিনী এবং রুশ নৌবাহিনীর এই মহড়ায় অংশ নেবে। খুব শীঘ্রই এই মহড়া অনুষ্ঠিত হবে। আজ একথা জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর বিবৃতির জবাবে এই নির্দেশনা দিয়েছেন পুতিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এবারের মহড়ায় যুদ্ধ প্রস্তুতি সম্পূর্ণ করতে কৌশলগত পারমাণবিক অস্ত্র পরিচালনার প্রস্তুতি ও মোতায়েনের বিষয় থাকবে। পশ্চিমা কিছু কর্মকর্তার উস্কানিমূলক বক্তব্য ও হুমকির পর এই মহড়ার আয়োজন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি পশ্চিমা কয়েকটি দেশের নেতাদের হুমকি ধামকির জেরে এই উত্তেজনার পারদ আরো বেড়েছে। তাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এসব হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্রের মহড়ার নির্দেশ দিলেন পুতিন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া পরিচালনার কথা জানিয়েছে রাশিয়া। শীর্ষ ইউরোপীয় নেতারা ইউক্রেনকে আরো বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণার কয়েক দিনের মাথায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মস্কো। গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, কিয়েভ অনুরোধ করলে তার দেশ ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়ে বিবেচনা করবে। তার এমন ঘোষণার পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেন চাইলে রাশিয়ার ভেতরে হামলার কাজে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারবে। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের দুই দেশের নেতার এমন বক্তব্য ভালোভাবে নেয়নি মস্কো। রুশ কর্মকর্তারা এই বক্তব্যের নিন্দা জানানোর পাশাপাশি পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। এতেই আশঙ্কা তৈরি হয়েছে, এবার পরমাণু যুদ্ধ কি ঘনিয়ে এলো তাহলে? ভারতের তৃতীয় দফা ভোট আজ, যে দুই কেলেঙ্কারি নিয়ে অস্বস্তিতে বিজেপি। ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। এই পর্বে ভোট লোকসভার 93 আসনে, যার মধ্যে রয়েছে গোটা গুজরাট রাজ্য। তৃতীয় দফায় ভোট হচ্ছে গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, আসাম, গোয়া, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি ও দমন দিউরে। আজকে 93 আসনের মধ্যে 80 আসনে গতবার বিজেপি ও তাদের শরিকরা জিতেছিল। কংগ্রেস জোট পেয়েছিল মাত্র 11টি আসন। তৃতীয় দফায় গুজরাটের 26 আসনের মধ্যে মোট 25 আসনে ভোট হয়েছে। এই রাজ্যের সুরাট আসনে বিজেপি প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। গতবার সব আসনে বিজেপি জিতেছিল, তবে রাজ্যের 2-3টি আসনে জাতি বিক্ষোভ বিজেপিকে কিছুটা চিন্তায় ফেলেছে। রাজ্যের গান্ধীনগরে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাগ্য নির্ধারিত হবে।